বহুল আলোচিত ২১শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের ওপর শুনানি চলছে। আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন ৬ বিচারপতির আপিল বেঞ্চে এই শুনানি শুরু হয়েছে। আদালতের রাষ্ট্রপক্ষের শুনানি করছে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুল জব্বার ভূঁইয়া ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক। এর আগে গত বছরে ১ ডিসেম্বরে ২১শে আগস্ট গ্রেনেড হামলায় ঘটনা, হত্যা ও বিস্ফোরণ দ্রব্য আইনের মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফরজামান বাবর এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। ডেথ রেফারেন্স নাকচ করে এবং আসামিদের করা আপিল মঞ্জুর করে ওই রায় দেওয়া হয়। হাইকোর্টের বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান বর্তমান আপিল বিভাগের বিচারপতি ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ ওই রায় দেন। ওই বছরের ১৯শে ডিসেম্বর রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়। এরপর রাষ্ট্রপক্ষ পৃথক লিভ টু আপিলের অনুমতি চেয়ে আবেদন করে। গত ১৩ই মার্চ আবেদনের দুটি শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানো চেম্বার জজ আদালত। প্রসঙ্গগত ২০০৪ সালের ২১শে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে চালানো হয় ভয়াবহ গ্রেনেড হামলা। এতে অল্পের জন্য প্রাণে বেঁচে যান আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা। তবে ওই মামলায় প্রাণ হারান আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমান সহ ২৪ জন নেতাকর্মী। আহত হন আরও ৩ শতাধিক। ঘটনার পরদিন মতিঝিল থানায় হত্যা ও বিস্ফোরণ দ্রব্য আইনে ২টি মামলা হয়। মামলায় বিচারিক আদালত বাবর সহ ১৯ জনকে মৃত্যুদণ্ড, তারেক রহমান সহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং আরও ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে সেনা অভিযানের অন্তত ১০ জন নিহত হয়েছে। নিহতরা উগ্রপন্থী বলে দাবি সেনাবাহিনীর। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, ভারত মিয়ানমার সীমান্তের কাছে মণিপুরের চান্দেল জেলায় সশস্ত্র উগ্রপন্থীরা যাতায়াত করছে, এইরকম খবর গোয়েন্দা সূত্রে পায় সেনাবাহিনী। আসাম রাইফেলসের একটি দল সেখানে অপারেশন শুরু করে। সেনাবাহিনীর পূর্ব কমান্ডার তাদের এক্স হ্যান্ডেলে লিখেছেন যে সন্দেহভাজন উগ্রপন্থীরা সেনা সদস্যের ওপর গুলি চালালে পাল্টা গুলি চালায় সেনাবাহিনী, আর তাতেই ১০ জন উগ্রপন্থী মারা গেছে। ওই অভিযান থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে এবং অভিযান এখনও চলছে বলে জানানো হয়েছে সেনাবাহিনীর ওই পোস্টে। রাজধানীর কাকরাইলে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে পানির বোতল নিক্ষেপের ঘটনায় অভিযুক্ত সেই ছাত্রকে খুঁজছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার এসি আবদুল্লাহ আল মামুন এই তথ্য জানান। তিনি জানান, ওই যুবককে খুঁজে বের করার চেষ্টা চলছে। ভিডিও ফুটেজ দেখে তাকে শনাক্তের কাজ চলমান। এ ব্যাপারে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার ডিবি দক্ষিণ মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, সাম্প্রতিক ঘটনার তদন্তে গোয়েন্দা পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে। ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে এবং একাধিক টিম ওই তদন্তে আয়োজিত রয়েছে। জানা গেছে, বোতল ছুঁড়ে মারা ওই যুবকের নাম ইশতিয়াক হোসেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের ১৯তম ব্যাচের প্রথম বর্ষের শিক্ষার্থী।
বোতল নিক্ষেপের ঘটনার পর বুধবার রাতেই ওই শিক্ষার্থীর পরিচয় বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন গ্রুপে পোস্ট দিতে থাকেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জাভিয়ান্স নামের একটি পেজের পোস্টে উল্লেখ করা হয়েছে তার বোতল নিক্ষেপকারী নাম ইশতিয়াক হোসাইন, ডিপার্টমেন্ট অর্থনীতি ব্যাচ 19। এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে বুধবার রাতে কাকরাইল মসজিদের সামনে গিয়েছিলেন উপদেষ্টা মাহফুজ আলম। সেখানে কথা বলার এক পর্যায়ে তাকে লক্ষ্য করে একটি প্লাস্টিকের বোতল ছুঁড়ে মারা হয়। বোতল ছুঁড়ে মারার ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার মাঝ থেকে ভিড়ের মধ্য থেকে এক যুবক বোতল ছুঁড়ে মারে। ওই যুবকের মাথায় ছিল ক্যাপ, পাশেই ছিল পুলিশ সদস্যরা। পুলিশ ওই যুবককে কিছু একটা জিজ্ঞেস করতেও দেখা যায় ভিডিওতে। এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি শীর্ষ পর্যায়ের নেতারা। তারা বলেছেন, সমালোচনা গণতান্ত্রিক অধিকার, কিন্তু শারীরিক লাঞ্ছনা, বর্বরতা মাহফুজ আলমের সঙ্গে যা হয়েছে তার চেয়ে নিকৃষ্ট আর কি হতে পারে, সেই প্রশ্ন করেছেন তারা। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসিসি মেয়র পদে বসানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে বিক্ষোভকারীরা। আজ বৃহস্পতিবার আন্দোলনকারীরা নগর ভবনের সব গেটে তালা ঝুলিয়ে দিয়েছে। এদিকে আন্দোলনের কারণে গুলিস্তান মাজারের দিক থেকে বঙ্গবাজার অভিমুখী সড়কে দুই পাশে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার দুপুর 12টা পর্যন্ত স্থায়ী সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের কর্মকর্তা সহ ডিএসসিসির বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারী নগর ভবনে প্রবেশ করতে পারেনি। এছাড়া নগর ভবনে 12 তলায় স্থায়ী সরকার মন্ত্রণালয়ের কার্যক্রমও বন্ধ রয়েছে। তালা দেওয়ার সংবাদ পেয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অফিসে যাননি বলে জানা গেছে। আরও জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকেই ঢাকার সাধারণ ভোটারদের আয়োজনে নগর ভবন অবরোধ আয়োজনে নগরবাসী ব্যানার নিয়ে বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল সহ নগর ভবনের সামনে জড়ো হন আন্দোলনকারীরা। নগর ভবনের মূল ফটক, আশেপাশের রাস্তা ও প্রবেশের পথে অবস্থান নেওয়ার কারণে এলাকার তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, ইশরাককে শপথ নিয়ে নানা টালবাহানা চলছে। আদালতের রায় ও নির্বাচন কমিশনের প্রকাশের পরও জনতার মেয়র ইশরাককে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না। তাই বাধ্য হয়ে লাগাতার অবস্থান কর্মসূচি চলছে। গত 27শে মার্চ বিএনপির পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও জাতীয় নির্বাচনী ট্রাইব্যুনাল। আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গত 27শে এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন ইসি। কিন্তু এখন পর্যন্ত ইশরাকের শপথ গ্রহণের ব্যবস্থা নেওয়া হয়নি।